আমরা করবই, এটা একটা ইনোভেটিবিলিটি করতেই হবে। যেহেতু গ্রাজুয়েশনের যে কয়েকটা থ্রেশহোল্ড প্রত্যেকটা আমরা কোয়ালিফাই করি, এই আমরা একবার সেই উত্তরণটা ঘটলে যে সমস্ত প্রতিবন্ধকতা আমরা মোকাবেলা করব, সেই মোকাবেলার জন্য হাত পা কোমর শক্ত করতে হবে, সোজা বাংলায় বললে, যাতে আবার আমরা পূর্বের টিয়ারে ফেরত না আসি, আমাদের পতন না হয়। এক, দ্বিতীয় হলো ওই টিয়ারে আমরা যেন স্ট্যাগনেটেড না হয়ে যাই। এই যে উত্তরণের যে ধারাটা, এই উত্তরণের টিয়ারগুলি ঠিক করা হয়েছে যে একটা দেশ, একটা জাতি ক্রম উত্তরণের মাধ্যমে ইভেন্চুয়ালি একটা উন্নত দেশে পরিণত হবে। তো কোন একটা টিয়ারে আটকে থাকার জন্য এটা তৈরি করা হয়নি। যাই হোক, ইসি ফোর্জের সাথে এলডিসি গ্রাজুয়েশনের সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু এলডিসির কথা আসায় এই কথাটা প্রথমে বললাম। ইসি ফোর্জের প্রজেক্টটার একটা বড় দুর্বলতা হলো যে প্রকল্পটা শুরু হয়েছে 2017 সালে, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকটা একনেক আমরা পার করেছি, প্রত্যেকটা একনেকেরই এটা একটা পরিতাপের আলোচনা ছিল যে কেন প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে টাইম ওভাররান থাকে, কেন সময় শেষ হয় না। তো এটা ইসি ফোরের জন্য কোনো ইউনিক বিষয় না, এটা গত 15 বছরে যতগুলি প্রকল্প তৎকালীন সরকার হাতে নিয়েছে, এটার একটা সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, যে প্রায় প্রতিটা প্রজেক্টই টাইম এসকেলেট করতে হয়েছে, টাইম ওভাররান হয়েছে। এবং কেন সময় এত বেশি লাগে তার কিছু কারণও আমরা খুঁজে বের করেছি, যেগুলি এই সরকার সেগুলি থেকে বের হয়ে আসার জন্য কাজ করছে। এর মধ্যে একটা বড় বিষয় হলো যে প্রকল্পই হাতে নিতে হয়, আমার জন্য আপনারা 15 মিনিট রেখেছেন, 15 মিনিটের মধ্যে আমি শেষ করব, কিন্তু ঠিক আপনার প্রকল্প সংশ্লিষ্টই যে সব কথা হবে এটার গ্যারান্টি দিতে পারছি না। তো একটা ক্যারেক্টারিস্টিক্স হলো যে প্রকল্পই আপনি নেন, জমি অধিগ্রহণ করতে হয়। এখন জমি অধিগ্রহণের জন্য যে পন্থা, সেটিতে সময় লাগে। তার আগে দেখা যায় যে পিডি নিয়োগ হয়ে যায়, ফান্ড অ্যালোকেট হয়ে যায়, প্রকল্প আর শুরু হয় না, কারণ জমি অধিগ্রহণ শেষ হয় না। জমি অধিগ্রহণ তো প্রকল্প সরাসরি করে না, জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন 7 ধারায় নোটিশ দেয়, বিভিন্ন পন্থায় বের হয়। এরপরে যখন অধিগ্রহণকৃত জমির জন্য একটা সময়ে একটা উচ্চ মূল্য নির্ধারণ হয়ে গেল, যে এভারেজ প্রাইসের 3 গুণ দেয়া হবে, তারপরে এটির উপর কোনো ইনস্টলেশন থাকলে সেটার জন্য আলাদা মূল্য হবে, তখন দেখা যায় প্রকল্প যখন প্ল্যানিং কমিশনে থাকে, তখন প্রকল্প সংশ্লিষ্ট এলাকার কিছু বুদ্ধিমান লোকেরা বা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বুদ্ধিমান লোকেরা সেখানে দ্রুত জমি কেনেন, সেখানে দ্রুত টিনের ছাপড়া তুলেন অথবা হালকা বেয়ে পাকা বাড়ি তৈরি করেন, যাতে উচ্চ মূল্য পাওয়া যায়। তো এই সমস্ত বিভিন্ন ক্যারিকেচার, তো এগুলি আমাদের জাতীয় জীবনের বৈশিষ্ট্য। এগুলি থেকে বের হয়ে আসার নাম হচ্ছে এফিসিয়েন্সি। প্রত্যেকটা জিনিসের মধ্যে লুপহোল থাকে, কিছু বটলনেক থাকে, কিন্তু ইসি4 যে থিম নিয়ে প্রজেক্টটা তৈরি হয়েছে, থিমটা অ্যাবসলিউটলি সময় উপযোগী। এবং আমার এই 4 মাস সরকারি বয়সের মধ্যে ইসি4 নিয়ে বেশ কিছু সময় বের করতে হয়েছে, প্রকল্পটা দেখতেও গিয়েছি। এই প্রকল্পের এখন যে পর্যায়ে আছে, ভৌত কাঠামোটা অবকাঠামো হয়ে গিয়েছে। যেটা হয় নাই, মেশিনপত্র কেনা হয় নাই, জোর করে কেনা যেত। জোর করে কেনা গেলে সেটার মধ্যে সিলেকশন এবং কোয়ালিটির কম্প্রোমাইজ করতে হতো। এটা তো আমার জীবন থাকতে হবে না ইনশাল্লাহ, যতদিন সরকারে আছি। আমার সাথে যিনি
অতিরিক্ত সচিব চলতি দায়িত্বে ছিলেন, সচিবের দায়িত্বে, এবং প্রজেক্ট ডিরেক্টর ছিলেন রহিম সাহেব। তারও যথেষ্ট ডেডিকেশন ছিল, কমিটমেন্ট ছিল, যে কারণে আমরা বিশ্বব্যাংকের সাথে আলাপ করে পরবর্তীতে মেশিনপত্র নেয়া, মানে যাতে সময় ক্ষেপণ না হয়। কারণ একটা প্রকল্প যদি কোনো কারণে অনেক মাস বসে থাকে, 1 বছর বসে থাকে, তাহলে সেটার মধ্যে একটা মোমেন্টাম লস হয়। এই মোমেন্টামও লস হবে না, আবার মেশিনের কোয়ালিটি কম্প্রোমাইজও করব না, তাড়াহুড়া করব না। এই ডেলিকেট ব্যালেন্সটা তৈরি করার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা, এবং ওয়ার্ল্ড ব্যাংকও যথেষ্ট আগ্রহী, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা ক্রমে আমরা একটা পদ্ধতি স্থির করেছি, যাতে এই সময়ের মধ্যে আমরা আমাদের দেশীয় কিছু অর্থায়ন পাবো, এবং ওয়ার্ল্ড ব্যাংকের নেক্সট ফেজের স্যাংশনের মাধ্যমে মেশিনপত্র সংগ্রহ হবে, কিন্তু ইনশাআল্লাহ এর মধ্যে কোনো টাইম লুজ হবে না।